আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদত্যাগের পর দলীয় পদ থেকে মুরাদকে অব্যাহতি, অশালীন বক্তব্য অপসারণের নির্দেশ হাইকোর্টের। পুষ্টি নিশ্চিত করতে টোকিও সম্মেলনে প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব, করোনা মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান। ওমিক্রন ঠেকাতে প্রবেশ পথে উচ্চ সতর্কতা, করোনা মোকাবেলায় বেড়েছে সক্ষমতা। পুরনো ইস্যুর মীমাংসায় তৎপর ঢাকা দিল্লি, ভারত নিরাপদ না থাকতে বাংলাদেশও অনিরাপদ বললেন শ্রীংলা। পদ্মা ও মেঘনা নামেই হবে বিভাগ, একনেকে 7,500 কোটি টাকা 10 প্রকল্প অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: হিংসাত্মক বক্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা, $15,000 কোটি ক্ষতিপূরণ দাবি। ডাক্তার মুরাদ হাসানের ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই দলের পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। তবে সংসদ সদস্য পদ থাকবে কিনা সে সিদ্ধান্ত স্পিকারের বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মফিউর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার মুরাদ হাসান। 2019 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রণালয় বদল করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়। সম্প্রতি তার কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়। সবশেষ গত রোববার একজন চিত্রনায়িকার সাথে তার অশালীন কথাবার্তা ফাঁস হয়। শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে সোমবার পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান ডাক্তার মুরাদ। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দিনক্ষণও ভুল ছিল তার পদত্যাগপত্রে, তবে সংশোধন করে পদত্যাগপত্রটি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয়ে এই ইস্যুতে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা স্পষ্ট আবারও বলছি, অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল রয়েছে। ডাক্তার মুরাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে সরকার ও দল বিব্রত বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। এদিকে পদত্যাগপত্র দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদ থেকে ডাক্তার মুরাদকে অব্যাহতি দেয় জামালপুর জেলা আওয়ামী লীগ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের ঘটনায় ডাক্তার মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জেলা কমিটির বৈঠকে। সরকারকে অস্বস্তিকর অবস্থায় নিপতিত করবার কারণে তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে ডাক্তার মুরাদের সংসদ সদস্য পদে থাকা নীতিহীন কাজ হবে বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। একজন চিত্রনায়িকার সাথে ডাক্তার মুরাদ হাসানের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়। একজন প্রতিমন্ত্রীর অশ্লীল কথাবার্তায় সমালোচনার ঝড় ওঠে। অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী সোমবার ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগ করার নির্দেশ দেন। পদত্যাগ জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে অশ্লীল অডিও ভিডিও অপসারণ করতে আদালতের দ্বারস্থ হন একজন আইনজীবী। আদালতকে তিনি বলেন, শিশুদের ওপর এসব ভিডিও বিরূপ প্রভাব ফেলছে, সেই সাথে রাজনীতিবিদদের নিয়েও ভুল বার্তা যাচ্ছে। ভিডিওগুলো আসলেই তো প্রকৃত অর্থে শোনার মতো না, এগুলো আসলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে থাকা কোনোভাবেই উচিত না।
শুনানি শেষে বিটিআরসিকে অডিও ভিডিও সরানোর নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদেশটা হচ্ছে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কোর্ট বলে দিয়েছেন যে বিটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলতে এবং বলতে, যেটা কোর্টের ডিজায়ার, যে দ্রুত এই 24 ঘন্টার ভিতরে এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়া থেকে সরানোর জন্য এবং সরানোর কি ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে আগামীকালকে রিপোর্ট দিতে। যে আদেশটা আছে এটা প্রপারলি কমিউনিকেট করা হবে ফেসবুক এবং ইউটিউবকে, তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা নামানোর জন্য রিকোয়েস্ট করবে। এদিকে আইনজীবীরা বলছেন, সংবিধান অনুযায়ী 2 বছরের সাজা হলে সংসদ সদস্য পদ থাকে না। তবে ডাক্তার মুরাদের সাজা না হলেও এমপি পদে থাকা নীতি বিবর্জিত কাজ হবে বলে মন্তব্য করেন তারা। দল কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করে নাই, দল ওনাকে মন্ত্রিত্ব পদটা ছিনিয়ে নিয়েছে। দ্যাট মিনস ওনার দল অ্যাকসেপ্ট করে নিল নৈতিকতা খননের যে এলিগেশন সেটা কারেক্ট। সেই দিক থেকে আমি যদি বিবেচনা করি, আমি একজন সাধারণ আইনজীবী বা সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি ওনার সংসদ সদস্য পদে থাকা উচিত না। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে কোভিড-19 মোকাবেলা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিও নিউট্রিশন ফর গ্রোথ সামিটে দেয়া 5 দফায় আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে খাদ্য ব্যাংক গড়ে তোলারও আহ্বান জানান তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল নিউট্রিশন ফর গ্রোথ সামিট N4G। জাতিসংঘ সহ সদস্যভুক্ত দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা তুলে ধরেন খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিতে নিজেদের অবস্থান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের অবস্থান ও অপুষ্টি মোকাবেলায় জনবান্ধব কর্মসূচি তুলে ধরেন। The double burden of malnutrition through 12 commitments which are aligning with SDGs. These will be achieved through a multi-sectoral approach, leveraging both domestic and development finances. সাম্প্রতিক বিশ্ব মহামারী ও অর্থনৈতিক মন্দা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন ক্রমবর্ধমান জনসংখ্যার সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতে 5 দফা প্রস্তাব। International community needs to work together to address the challenges of COVID-19, including its impact on nutrition programs. জলবায়ু অভিযোজন তহবিলে অর্থায়নেরও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কড়া নাড়ছে ওমিক্রন। করোনার নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে সীমান্তে সতর্কতা বাড়িয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনা মোকাবেলায় সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। 30 কোটি ডোজ টিকার সংস্থান হয়েছে, হাসপাতালে বেড়েছে বেড ও আইসিইউ। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বিশ্বের 45টি দেশে এরই মধ্যে ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। নতুন ঢেউয়ের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশও। সীমান্ত সহ সব বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ে থেকে ফেরা 2 নারী ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ায় নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হবে বলে জানিয়েছে আইইডিসিআর। ইনভেস্টিগেট করছি, বলার মতো এখনো কিছু পাই নাই। কাজ চলছে। জিনোম সিকোয়েন্সিং এর আগে কিন্তু আরো কিছু কাজ থাকে, সেগুলো চলছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি খোদ স্বাস্থ্যমন্ত্রীর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সক্ষমতা বাড়ার কারণে দেশে করোনায় মৃত্যুহার কমেছে। এই করোনার মাধ্যমে আমরা কিন্তু মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমাদের হাসপাতালগুলো আরও ইমপ্রুভ হয়েছে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন সব হাসপাতালে ছিল না, সেটা এখন প্রায় 120টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন হয়ে গেছে। আমাদের লিকুইড অক্সিজেন এখন 300 টন পার ডে আমরা তৈরি করতে পারি। প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ বেড়ে গেছে। সরকারি বেসরকারি মিলে প্রায় এখন 2000। ভ্যাকসিন কার্যক্রমের সফলতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভ্যাকসিন ক্রয় করেছি 22 কোটি ভ্যাকসিন বাংলাদেশে, এবং বিভিন্ন দেশ থেকে যে দিয়েছে, WHO যে দিয়েছে, সেগুলি সব মিলে প্রায় 30 কোটি ভ্যাকসিন। আমাদের অত প্রয়োজনও নাই। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আমরা বুস্টার ডোজ দেওয়ারও ব্যবস্থা করেছি। করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন মন্ত্রী। যখন যেটা লাগবে
আমরা ঢাকা মেডিকেল কলেজের সাথে আছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে ভারত বাংলাদেশ। অমীমাংসিত সমস্যা সমাধানের পাশাপাশি আগামীর সম্ভাবনাকে কাজে লাগাতে চায় ঢাকা দিল্লি। সচিব পর্যায়ের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভারত নিরাপদ না থাকলে বাংলাদেশও অনিরাপদ। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, 50 বছরের সম্পর্ককে নতুন মাত্রা দিতেই তৎপর দুই দেশের নেতৃত্ব। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূরনবী। সম্পর্কের 50 বছর উদযাপন করছে দুই নিকট প্রতিবেশী ভারত ও বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে চলতি মাসের 15 তারিখে বাংলাদেশ সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর আগামী জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রায় নিশ্চিত। এসব উচ্চ পর্যায়ের বৈঠকের আলোচ্য বিষয়ে চূড়ান্ত করতে বাংলাদেশ সফর করছেন দেশটির পররাষ্ট্র সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে বসে সচিব পর্যায়ের নির্ধারিত বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমকে আলোচনার বিষয়ে অবহিত করেন দুই সচিব। শান্তিপূর্ণ বর্ডার কিভাবে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ কখনোই সেফ থাকবে না যদি ভারত সেফ না থাকে, একইভাবে ভারতও সেফ থাকবে না যদি বাংলাদেশ। এই কথা সারা বিশ্বের সব দেশের জন্যই প্রযোজ্য। Areas that we could take forward, we are looking at how we can work together on forward-leaning areas like green energy, renewable energy, digital cooperation, areas that involve the future, involve our younger generations, areas that can create. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীংলা। But you can be sure that whatever the issues that you've mentioned, whatever the issues that may be outstanding, we have every intention of resolving those issues to the best of our ability. মন্ত্রী জানান, দুই দেশের সোনালী সম্পর্ককে বাস্তবে কাজে লাগাতে এখন সব সমস্যার সমাধানে আশাবাদী বাংলাদেশ। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরও সতর্ক দৃষ্টি রাখবেন এবং একটা ফর্মুলা দিয়েছেন যাতে এই ঝামেলা না হয়। ছোটোখাটো ঝামেলাগুলো হয়, পানির সম্পর্কেও হয়েছে, সবগুলো আমরা সমাধান করব আলোচনার মাধ্যমে সেইটা এবং ত্বরান্বিত করা হবে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার উপহারের 5.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নূরনবী, 21 টেলিভিশন, ঢাকা। হাওড়া অঞ্চলের সড়ক উন্নয়নের পাশাপাশি নদী দখল বন্ধে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একনেক সভায় কুমিল্লাকে মেঘনা এবং ফরিদপুরকে পদ্মা বিভাগ করার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একনেকের 7,447 কোটি 7 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত রিয়াজ সুমনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মন্ত্রণালয়ের উত্থাপিত 10টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মোট ব্যয়ের 682 কোটি 28 লাখ টাকা, সরকারি অর্থায়ন 153 কোটি 81 লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 3,610 কোটি 98 লাখ টাকা। সভা শেষে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী, তুলে ধরেন প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথাও। হাওড় অঞ্চলের জন্য আবার তিনি বলেছেন যে হাওড় অঞ্চলে রাস্তাঘাট করবো আমরা এলিভেটেড। ইতিমধ্যে আমরা আগে একটা হাওড়ের প্রকল্প পাস করেছি। এলিভেটেড মানে রেজড, নট এ ব্রিজ, রেজড, নিচে ধান ঠিকই হবে শীতকালে, বর্ষাকালে শুধু এটা যাবে। ফরিদপুর ও কুমিল্লাকে পদ্মা ও মেঘনা নদীর নামে আলাদা বিভাগ করার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন। মানে প্রধানমন্ত্রী একটা জিনিস অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, দেখুন কাজগুলো হোক, কাজের মান যেন ঠিক থাকে, এই বিষয়টা ইনি সচিব মহোদয়কে লক্ষ্য করে বলেছেন। মানের বিষয়ে আপনি অত্যন্ত সতর্ক থাকবেন এবং ভালোভাবে মনিটর করবেন যেন যে টাকা আমরা ব্যয় করি সেটা যেন যথাযথ ব্যয় হয়। সভায় মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়ন, 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং প্রতিটি জেলা উপজেলায় একটি করে ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলোর মাধ্যমে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া, যুবকদের আকর্ষণ করা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে রোহিঙ্গা শরণার্থীরা। একই সঙ্গে $15,000 কোটি ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। তবে এর বিপরীতে সম্প্রতি নাম পাল্টে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড হওয়া ফেসবুক এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। রিপোর্ট দুলি মল্লিকের। ভুয়া ছবি, মিথ্যে তথ্য ও ভুয়া ভিডিও,
মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে এমন সব অপতথ্য বিশ্বব্যাপী প্রচার করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 2017 সালে রাখাইনের সেনাবাহিনী যখন রোহিঙ্গা নিধনযজ্ঞ চালায়, তখনই এসব মিথ্যে ছবি তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা আরও উস্কে দেয়। সে সময় বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় অন্তত 7 লাখ রোহিঙ্গা। এর বিপরীতে ফেসবুক কর্তৃপক্ষ ওইসব বিদ্বেষমূলক ও বিপজ্জনক ভুয়া তথ্যের প্রচার বন্ধে কোনো উদ্যোগ নেয়নি। খোদ জাতিসংঘের তদন্তেও বের হয়ে আসে অভিযোগের সত্যতা। এই ঘটনায় এবার মামলার মুখে ফেসবুক। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা ঘৃণা ছড়াতে দেয় অভিযুক্ত করেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্টটিকে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অ্যালগোরিদম ব্যবহার, সহিংসতা সম্বলিত পোস্ট ও অ্যাকাউন্ট মুছে দিতে ব্যর্থ সহ বেশ কয়েকটি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে দায়ের করা মামলায় বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশে বাজার ধরতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন বাজি ধরেছে ফেসবুক। 2018 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা ছড়াতে ব্যবস্থা নিতে ব্যর্থতার কথা স্বীকার করে ফেসবুক। তবে নতুন এই মামলায় স্বত্বাধিকারী কোম্পানি মেটা এখনও প্রতিক্রিয়া জানায়নি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। বাংলাদেশের অগ্রগতি আশা জাগানিয়া, বলছে সিপিডি। প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটানো সহ দুর্নীতি বন্ধের তাগিদ। এবি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের মামলায় 15 আসামিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মাথাপিছু আয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, রপ্তানি সহ সামগ্রিক অর্থনীতিতে 50 বছরে বাংলাদেশের অগ্রগতি আশা জাগানিয়া, বলছেন অর্থনীতিবিদরা। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটানো সহ দুর্নীতি বন্ধের তাগিদ দেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির 4 দিন ব্যাপী অনলাইন আলোচনার দ্বিতীয় দিন উঠে আসে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, অটোমোবাইল সহ নানা খাতের এগিয়ে যাওয়ার চিত্র। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে নতুন দেশের কথাও তুলে ধরেন বক্তারা। Having the regional production networks and through backward and forward linkages and based on comparative advantages, that is what we should do. বেশ কিছু সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকার কথাও বলছেন অর্থনীতিবিদরা। I think can we continue the same kind of thing for the next 50 years or even next 20 years or 10 years? And can we achieve some of these larger development goals? I think I'm kind of double-minded here. It will be seriously very challenging to achieve these kind of development goals for Bangladesh. But keeping aside SDGs, I think if we talk about our income country status, because this is only based on income indicators, I think that is possible. ভিশন 2041 বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে মনে করছেন তারা। Capacity to negotiate, and not only trade negotiation, it's also very important that we know how to do climate negotiation, how to do negotiation for investment, because those are linked. সামগ্রিক উন্নয়নকে একই ছাতার আওতায় নিয়ে আসার তাগিদ দেন অর্থনীতিবিদরা। In terms of its framework, I like the framework and I think it's a very reasonable way to start. It's intuitively appealing, easy to understand. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে 176 কোটি 18 লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় 15 আসামিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ওই মামলার 2 আসামির জামিন শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 8 জুন এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের মালিক এরশাদ আলী, ব্যাংকের সাবেক এমডি শামীম আহমেদ সহ 17 জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। বাকি 15 জন যে ব্যাংক অফিসিয়ালস এবং একজন ব্যবসায়ী, যার মধ্যে 2 জন এমডি আছে, প্রাক্তন এমডি শামীম আহমেদ এবং মশিউর রহমান, এবং তাদেরকে 7 দিনের মধ্যে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিল দুর্নীতি দমন কমিশনকে। উইদিন 7 days, যেদিন আজকের আদেশটা পাবে সেদিন, এবং তারা যাতে বিদেশ যেতে না পারে এই ব্যাপারে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে বলল ইমিগ্রেশন পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং আইজি পুলিশকে।
উদ্বোধনের অপেক্ষায় সুরসপ্তক। দেশের প্রথম অত্যাধুনিক আন্ডারপাস উদ্বোধন হবে চলতি মাসেই। বিমানবন্দর সড়কের ক্যান্টনমেন্ট সংলগ্ন রমিজউদ্দিন কলেজের বিপরীতে এই আন্ডারপাস চালু হতে যাচ্ছে। দীপু শিকদারের রিপোর্ট। 2018 সালের 29 জুলাই বিমানবন্দর সড়কে 2 বাসের প্রতিযোগিতায় মারা যায় রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী। আহত হয় 10 জন। ঘটনার প্রতিবাদে ওই সময় আন্দোলনের নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর সড়কটি নিরাপদ পারাপারের জন্য একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সেনাবাহিনীর প্রকৌশলীরা অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেছে। লিফট সুবিধাও রয়েছে এই আন্ডারপাসে। এটা একটা আধুনিক একটা আন্ডারপাস এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। যেমন মনে করেন যেখানে লিফটের ব্যবস্থা আছে, এরপরে প্রতিবন্ধী বয়স্কদের জন্য, শিশুদের জন্য যাতে এটা পারাপার হতে পারে সেরকমও কিন্তু সিস্টেম এখানে আছে এবং এই ধরনের আন্ডারপাসের অভিজ্ঞতা বাংলাদেশে এটাই প্রথম। সচিবের আশা চলতি মাসেই প্রতীক্ষিত আন্ডারপাসটি উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটার যে উদ্বোধন এটা করার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করছি যে এই ডিসেম্বরের এই চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এটা করবেন। এটি সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানান ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যে পরবর্তী মেইনটেনেন্স এটা যে দেখভাল করাটাও এটা কিন্তু থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভুল বানান আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত তথ্যে ভরা শিশুদের পাঠ্যপুস্তক। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পুস্তকে বেশি ভুল পেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। এদিকে আসছে নতুন শিক্ষাবর্ষে ভুল সংশোধন করা হবে বলে আদালতকে জানায় পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আরজুর রিপোর্ট। নবম শ্রেণীর মেয়েকে পড়াতে যেয়ে অভিভাবক আলমগীর হোসেন দেখেন পাঠ্যপুস্তকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শুধুমাত্র শেখ মুজিব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পরিবর্তে লেখা হয়েছে মুজিবনগর রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীত যেভাবে গাওয়া হয় সেভাবে নেই পাঠ্য বইয়ে। বেশ কিছু তথ্যগত ভুল আমার চোখে পড়ে। চোখে পড়ার পরে আমি ব্যক্তিগতভাবে এনসিটিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আসলে যে একজন অভিভাবকের কথা তারা সেভাবে গুরুত্ব দেন নাই। এরপরই তিনি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, চারুপাঠ, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তবর্ণা গণিত, অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ মোট 11টি পাঠ্য বইয়ের 52টি ভুল ও বিকৃতি চিহ্নিত করেন। পরে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন। কোর্ট 10 তারিখে একটা রায় দিবেন। 2022-এ আমার দেখানো ভুলগুলো তারা এগ্রি করে নিয়ে নতুন বই দেখা সাপেক্ষে যে ভুলগুলো সংশোধন হলো কিনা। আবেদনে বলা হয় এনসিটিবি অনুমোদিত এসএস পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইয়ে লেখা আছে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সপ্তম অধ্যায়ে সাংবিধানিক প্রতিষ্ঠান শিরোনামের দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। 114 পৃষ্ঠায় রয়েছে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, কিন্তু এ নিয়ে কোনো পদই নেই। এমন সময় শেখ মুজিবুর রহমান নামে এক ত্যাগী নেতার আবির্ভাব হয়। তাই এটা তো উনার যে দীর্ঘ অবদান, উনার আন্দোলন সংগ্রাম, জেল খাটা, এগুলোকে ছোট করে দেখানো হলো। পাঠ্য বইয়ে এসব ভুল বিকৃতি কোনোভাবেই কাম্য নয়। এ কারণে আদালত এনসিটিবি চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে রুল জারি করেছিলেন। আদালতে হাজির হয়ে তারা ব্যাখ্যা ও নতুন বর্ষে পাঠ্যপুস্তকের সংশোধন থাকবে বলে জানিয়েছিলেন। ওনারা হাজির হয়ে হলফের মাধ্যমে, এফিডেভিটের মাধ্যমে ওনাদের ভুল স্বীকার করেন এবং ওনারা বলেন যে এটা সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে এবং করে দেওয়া হবে। তবে আবেদনকারী আইনজীবী বলছেন রিটে উল্লেখ ছাড়াও আরও অনেক ভুল রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সেগুলো আদালতের নজরে আনা হবে। এই রিট মামলার বাইরেও আমি দেখলাম আমার ছেলেই সেদিন পড়ছে যে সে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে সে পড়ছে যে শেরে বাংলায় কে ফজলুল হক নাকি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। দিস ইজ রং। সেটা তো প্রধানমন্ত্রী বলে না, সেটা ছিল মুখ্যমন্ত্রী। জাতীয় সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আর কোনো বিকৃতি পাঠ্যপুস্তকে থাকবে না বলে আশা তাদের। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় শুরু হচ্ছে ইউথ বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 10 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সবার জন্য উন্মুক্ত থাকবে 3টা থেকে রাত 9টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে জানানো হয় 13টি দেশের 14টি স্বল্প দৈর্ঘ্য এবং 22টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। এই আয়োজনের মাধ্যমে এই শিল্পের সুদিন ফিরে আসবে বলে আশাবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুরে পথনাটক হয়েছে। শহরের শেখের ভিটা, তমালতলা ও বাগেরহাটা এলাকায় পথনাটক পরিবেশিত হয়। শিল্পকলা একাডেমির আয়োজনে অমৃত থিয়েটারের পরিবেশনায় এবং রুশো রকিবের রচনায় জেন্টলম্যান নাটকটির নির্দেশনায় ছিলেন মুক্তা আহমেদ। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি স্বপন মির্জা। ৭ই মার্চের ভাষণ শুনলাম, শোনার পরে আমরা চিন্তা করলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীরা অনেক অত্যাচার করতেছে। পিস কমিটি সেক্রেটারি চেয়ারম্যানরা তারা আমাদের নাম দেওয়ার জন্য ঘুরতেছে। তখন আমরা ছাত্ররা 15-20 জন একখানা ওই বাওয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। তখন শুনলাম যে কোচগ্রামের থেকে নৌকা যায়, কলকাতা নৌকা যাবো, সাবেদ স্যার আমাকে নৌকা নিয়ে যাবো। ক্যাপ্টেন চলসন সিং আমাকে কমান্ডার ছিল। নাম্বার হইলো, নাম্বার নিলাম আমরা ওখান থেকে। অস্ত্র নিয়ে আসা প্রতিরামপুর আসা অনেকদিন রইলাম। আমাদের বুনাইনগর ফরিদপুরে অনেক মুক্তিযোদ্ধা ছিল, প্রায় 50-60 জন আসলো। সেই ইয়েতেই আমাকে ভোট দিয়ে কমান্ডার বানাইছিল আর কি। মালিপাড়ার ক্যাম্প ছিল, মিলিটারি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে আমরা আইসা বাধা দিলাম। 50-60 জনের মতো আইছিলাম। ওরা আসছিল প্রায় 200-300। ওখান থেকে বাদে উঠছিল। বাদে উঠা সে অফিসে ছিল পশ্চিমে, সে অফিসের দিকে গুলি করলো। আমরা গুলি করলাম। তখন ওরা উপর থেকে ছিটছিট করে গুলি করে, আর আমরা ভিতর দিয়ে যা এটা গুলি করে আমরা ওকে পরাজিত করে আমরা উন থেকে সরে যাই। ওরা পরের দিন বাড়িঘর জ্বালা দিয়া পোড়া টোরা আমাদের বাড়িঘর তোর সব জ্বালা পোড়া অস্থির করে দিছিল। দিয়ে ওরা 3-4 দিন থাকার পরে তারপরে ওখান থেকে ওরা চলে যায় আর কি। তারপরে বেলকুচিতে সোমেশপুরে যুদ্ধ করি। সোমেশপুরে হাবিব নামে এক লোক আমার সাইডে ছিল, ও গুলি খাইলো, গুলি খা মারা গেছিলো। ওরা মাইটা থেকে বেগে গেলো। আমরা তখন সাথে করে কান্দে করে নিয়ে এসে দেশের বাড়িতে মাটি দিই। পরে এখনও স্মৃতিশোধক আছে আর কি তার হাবিবের। এইভাবে আমরা রাত্রিতে যাই, এক রাতে যা আসি, তার কাটি, তার কাটে এসে আবার সোমেশপুর ইয়েতে থাকি, সাতনাটি থাকি। এভাবে কলা থেকে যুদ্ধ করি আমরা। কল্যাণপুরে প্রকাশেই যুদ্ধ হওয়ার পরে ওদের একটা মেজর মারা গেছিলো। ওরা কান্দকে নিয়ে গেলো, দেখা গেলো। আমরা তো 16 অফিস থেকে আমরা দেখলাম যে ওরা আলি করে চলে গেলো আর কি। এইভাবে আমরা মানে যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম আর কি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। তামাক সেবনজনিত রোগে বছরে 1.5 লাখেরও বেশি মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি 30,000 কোটি টাকা। ওমিক্রন নিয়ে গভীর শঙ্কা, করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন বলছেন গবেষকরা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। তামাক নিয়ন্ত্রণ আইনের 4টি ধারায় সংশোধনের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের নিশ্চিতের কথাও বলেছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। 2017 সালের হিসাব বলছে দেশের 35% প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করে। এতে তামাকজনিত রোগে বছরে 1,61,000 মানুষ মারা যায়। এছাড়া তামাকের বছরে অর্থনৈতিক ক্ষতি 30,000 কোটি টাকারও বেশি। বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা। এমন পরিস্থিতিতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ গবেষণা। এতে বলা হয়, তামাক কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ তামাক ব্যবহারকে উৎসাহিত করছে। আমরা যদি যে অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করছি, ডেফিনেটলি আমি মনে করি এগুলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের মধ্যে আসছে এবং সরকারের এটা থেকে ডিফার করার কোনো যৌক্তিক কারণ থাকার কোনো কারণ নাই। ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব থেকে সরে আসা উচিত বলেও উল্লেখ করেন বক্তারা। বাংলাদেশ গভর্নমেন্ট owns nearly 11% stake in BAT
তো একটা ইনহেরেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এর মধ্যে। উই হ্যাভ 4 or 5 সেক্রেটারিজ হু সিট অন দ্য বোর্ড। আইন সংস্কারের পাশাপাশি তার যথাযথ প্রয়োগ নিশ্চিতের দাবি তাদের। The new law amendment, there has to be a lot of emphasis on implementation. মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বাড়ানো, সদস্যদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর নবনির্বাচিত কমিটি। সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি। বিদায়ী সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নতুন সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য, হাজার বছরের প্রাচীন লোক সংস্কৃতির অন্যতম শিল্প বাদ্যযন্ত্র ঢাকঢোল তবলা। লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে ধারণ করে এই শিল্পকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা। এই শিল্প টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস বিসিকের। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বাংলাদেশের অন্যতম লোকবাদ্যযন্ত্র ঢাক ঢোল তবলা, বিভিন্ন লোকসঙ্গীতের আসরে প্রধান বাদ্যযন্ত্র। পহেলা বৈশাখের লাঠি খেলা, হোলি খেলা, নৌকা বাইচ, কুস্তি, জারি সারি গান, বিয়ের বরযাত্রা ইত্যাদিতে ঢোল বাজে। বিভিন্ন পূজা ঢোল ঢাক ছাড়া চলেই না। ঢাক আর ঢোল কিছুটা ভিন্ন হলেও সাদৃশ্য আছে। ঢোল ঢাকের চেয়ে ছোট, বাজানো হয় হাতে, আর ঢাক কাঠি দিয়ে। উভয় বাদ্যযন্ত্রেরই দুই প্রান্ত চামড়া দিয়ে ঢাকা, আর তবলা মূলত ঘাতবাদ্য যন্ত্র। ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা। এসব বাদ্যযন্ত্র তৈরিতে গাছের কাণ্ড কেটে করাত কলে আনা হয়, তারপর টুকরো করে সেগুলো দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়। এরপর চামড়া, দোয়ালি ও চাক লাগানো হয়, শেষে করা হয় রং। সারা দেশের পাইকাররা এখান থেকে ঢাক ঢোল তবলা কিনে নিয়ে যান। আমি 20 বছর আগে থেকে আমি খোল ঢোলের কাজ করি, এটার উপরে আমার সংসার নির্ভর। আমার বাপ দাদা তারাও করে গেছে, আমরাও করতেছি, আমরা ছেলেমেয়েও করতেছি। যাত্রায় চলে, পূজায় চলে, গান বাজনা হয়, একাডেমিতে চলে। বিভিন্ন জায়গায় মানে এই মালটা আমরা বানিয়ে কারিগর দিয়ে জায়গায় জায়গায় পাঠাই আর কি। ব্রিটিশ আমল থেকে আমাদের বাপ দাদারা করে আসতো, তারপরে আমরা করতেছি। এদিকে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পণ্য বিক্রির সুযোগ করে দেব, এবং পরবর্তীতে যদি তাদের অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদেরকে সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব। লোক সংস্কৃতির অন্যতম এসব বাদ্যযন্ত্র টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা বলছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের ফটিকছড়ির আজাদি বাজার এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতিতে চালু হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3টি উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। পরে দোয়া মাহফিল হয়। রাজশাহীর বাঘায় চালু হলো ইসলামী ব্যাংক ৩৮৩তম শাখা। বাঘায় শেখ সুপার মার্কেটের শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, জোন প্রধান মিজানুর রহমান মিজি সহ অন্যান্যরা।
আসলে দেশের দ্রুততম মানব ইসমাইলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। টোকিও অলিম্পিক্সে 400 মিটার স্প্রিন্টে জহির রায়হানকে মনোনীত করে ফেডারেশন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অ্যাসোসিয়েশনকে চিঠি দেন ইসমাইল এবং সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেন। এরপর ফেডারেশন তাকে 2রা অক্টোবর দেশ বিদেশের সকল খেলা থেকে 1 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়। পরে ফেডারেশনের সভাপতির কাছে ক্ষমা চেয়ে চিঠি দেন ইসমাইল। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি জনমত তৈরি, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অপারেশনে সাংকেতিক তথ্য সরবরাহ করা হতো। তপু শাহিন মিয়ার ক্যামেরায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রেডিও রিসিভার নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদত্যাগের পর দলীয় পদ থেকে মুরাদকে অব্যাহতি, অশালীন বক্তব্য অপসারণের নির্দেশ হাইকোর্টের। পুষ্টি নিশ্চিত করতে টোকিও সম্মেলনে প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব, করোনা মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান। ওমিক্রন ঠেকাতে প্রবেশপথে উচ্চ সতর্কতা, করোনা মোকাবেলায় বেড়েছে সক্ষমতা। পুরনো ইস্যু মীমাংসায় তৎপর ঢাকা দিল্লি, ভারত নিরাপদ না থাকলে বাংলাদেশও অনিরাপদ বললেন শৃঙ্গলা। পদ্মা ও মেঘনা নামেই হবে বিভাগ, একনেকে 7,500 কোটি টাকা 10 প্রকল্প অনুমোদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।